আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এই আশা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। এত অবহেলা, এত লাঞ্ছনার পর আবার ওর কাছে ফিরে যাব? ইম্পসিবল। ঈশা কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ, তুমি বিশ্বাস করো, তুমি চলে যাওয়ার পর থেকেই আমি আর একটুও ভালো নেই। কেননা তুমি যখন আমার কাছে ছিলে, যখন সারাক্ষণ ধরে আমার কেয়ার করতে, সারাক্ষণ আমাকে ফোন করে আমার ভালো মন্দ খাওয়া না খাওয়ার কথা জিজ্ঞেস করতে, তখন না আমার অনেক বিরক্তকর লাগতো। তখন আমার নিজেকে কেমন যেন বন্দিনী বন্দিনী লাগতো। আমার তখন মনে হতো যে হয়তো তুমি আমাকে শাসনে আবদ্ধ করতে চাচ্ছ। তাই তোমার দেখানো এত ভালোবাসা দেখে অনেক রাগ হতো। তখন আমার মনে হতো যে তুমি আমার প্রতি হয়তো একটু বেশি জোর খাটাতে চাচ্ছ। তাই আমি নিজে থেকে খুব একটা বেশি কথা বলতাম না। তুমি আমাকে ফোন দিলে আমি তখন ইচ্ছে করেই তোমার ফোন তুলতাম না। যখন তুমি অনেকবার ফোন করতে, তখন অনেকটা তোমার প্রতি বিরক্ত হয়ে ফোন ধরে বাজে ব্যবহার করতাম। তখন আমি আমার প্রতি এই ভালোবাসাটা বুঝতে পারিনি। কিন্তু বিশ্বাস করো কাব্য, যখন তুমি আমায় ছেড়ে অস্ট্রেলিয়াতে স্টাডি করার জন্য চলে গেলে, তারপর থেকে আমি তোমাকে অনেক মিস করতে শুরু করি। মিস করতে শুরু করি তোমার আমার প্রতি এত কেয়ার। আর জানো কাব্য, আমি না তুমি চলে যাওয়ার পরেই বুঝেছিলাম যে তোমাকে আমার এই জীবনে কতখানি দরকার। তুমি চলে যাওয়ার পরেই বুঝেছি আমার প্রতি সেই সীমাহীন ভালোবাসাটা। কিন্তু আমার বুঝতে একটু বেশি দেরি হয়ে গেছে। তুমি জানো, তুমি চলে যাওয়ার পর আমি সারাক্ষণ হাতে ফোন নিয়ে বসে থাকতাম, শুধুমাত্র এই আশায়, এই বুঝে তুমি আমাকে ফোন করবে আর ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করবে আমি রাত্রে খেয়েছি কিনা। কিন্তু না, তুমি আর আমাকে ফোন করনি। তুমি তখন আমার প্রতি তোমার অভিমানটাকে বসিয়ে রেখেছিলে। জানো, তুমি চলে যাওয়ার পর থেকেই প্রতি রাতে তোমার কথা ভেবে না ঘুমিয়ে শুধু কান্না করতাম। প্লিজ কাব্য, প্লিজ আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনোই তোমার কাছে একটি অভিযোগও করব না। কিন্তু আমাকে ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ কাব্য, প্লিজ। এই বলে ঈশা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এদিকে ঈশার কথাগুলো শুনতে শুনতে কখন যে আমার চোখে পানি চলে এসেছে তা আমি নিজেও বুঝতে পারিনি। তাই ঈশা দেখার আগেই তাড়াতাড়ি চোখের পানি মুছে নিলাম। তারপর নিজেকে অনেকটা শক্ত করে ঈশাকে এক ঝটকায় ছাড়ালাম বুক থেকে। রাগে মাথা রক্ত উঠে গিয়েছিল আমার, নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। হঠাৎ একটা থাপ্পড় মেরে বসলাম ওকে। আমার থাপ্পড় খেয়ে ঈশা থতমত খেয়ে যায়। অশ্রু ভরা নয়ন নিয়ে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, আরে আপনি কিসের কথা বলছেন? আর কিসের জন্য ক্ষমা চাইছেন বলুন তো? আমি তো কিছুই বুঝতেছি না। আর তাছাড়া আপনি আমার কাছে যে সব কিছুর জন্য ক্ষমা চাইছেন, তার সবই আমি অনেক আগেই ভুলে গেছি। আমার ওসবের কিছুই মনে নেই। আপনি তো আমাকে সেদিন খারাপ কিছু বলেননি। আপনি তো সেদিন ঠিক কথাই বলেছিলেন। আপনি সেদিন আমাকে আমার স্থানটা দেখিয়ে দিয়েছিলেন। আর আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে আমার মতো ছেলেরা কখনোই প্রেম করতে পারে না। আমাদের মতো আনস্মার্ট ছেলেরা কখনোই কারোর বয়ফ্রেন্ড হতে পারে না। আপনার বলা কথাগুলোর কারণে আজ নিজেকে এতদূর নিয়ে আসতে পেরেছি। তাই তো সেদিনের পর থেকে নিজের মন থেকে ভালোবাসা নামক বস্তুটাকে মুছে দিয়েছি। আর জানেন, এখন না আমার কারোর জন্য আর মন কাঁদে না। তবে হ্যাঁ, একসময় আমার এই পাগল মনটা কারোর জন্য অনেক কাঁদতো। কিন্তু এখন আর কাঁদে না। এখন আমার বুকের ভেতর কারোর জন্য কখনো অনুভূতি সৃষ্টি হয় না। তাই আমি আপনাকে নিজের করে নিতে পারছি না। আই এম সো সরি। আমাকে ক্ষমা করবেন। আমি আর আপনাকে আমার জীবনের সাথে জড়াতে পারবো না। আর তাছাড়া এমনিতেও আপনার সাথে আমাকে যায় না। তার চেয়ে বরং আপনি না হয় আপনার মতো কাউকে খুঁজে নিন, যাকে আপনার সাথে মানাবে। কিন্তু আমি আর পারবো না। আমাকে ক্ষমা করবেন। এই বলে আমি আমার রুম থেকে বের হয়ে ছাদে চলে এলাম। কেননা আর কিছুক্ষণ যদি আমি ওর সামনে দাঁড়িয়ে থাকতাম, তাহলে আমি আর নিজেকে ধরে রাখতে পারতাম না। তবে আসার সময় ঈশাকে এক নজর দেখেছিলাম। সে মাথা নিচু করে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। ছাদের থেকে নিচে তাকিয়ে দেখলাম ওরা বাসায় চলে যাচ্ছে। তাই আমি আর তাদের দিকে না তাকিয়ে আবারও আমার রুমে চলে এলাম আর এসে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙে। তারপর ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করতে বসলাম। সবাই বলতে আব্বু আম্মু আমি। নাস্তা করার সময় হঠাৎ আম্মু বলে, বাবা কাব্য, তুই একটু নাস্তা করার পর স্টেশনে যাস তো। কেননা তোর বড় খালার মেয়ে নীলা আজকে আমাদের বাসায় আসছে। আমি বললাম ঠিক আছে, আমি গিয়ে নীলাকে বাসায় নিয়ে আসবো। আম্মু বলে ঠিক আছে বাবা। তারপর আমি আর তাদেরকে কিছু না বলে নাস্তা করে সোজা স্টেশনের দিকে চলে গেলাম। স্টেশনে পৌঁছে দেখি যে আমার বড় খালার মেয়ে নীলা আগে থেকেই এসে বসে আছে। তাই আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে সোজা ওর কাছে চলে গেলাম। আমাকে ও দেখার সাথে সাথে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। এই মেয়েটার একটা অভ্যাস, যখনই দেখি গায়ে পড়ে কথা বলে। এটা আমার একদম পছন্দ না। আমি ওকে অনেক কষ্টে নিজের কাছ থেকে ছাড়িয়ে বললাম, কিরে নীলা, তুই তো দেখে অনেক বড় হয়ে গেছিস। তোকে তো এখন চেনাই যায় না। তুই কখন এসেছিস আর আমাকে এবার কিভাবে চিনলি? নীলা বলে, আমি আন্টির ফোনে ছবি দেখেছিলাম। আর আমি সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, সেটা কি তুমি জানো? আমি বললাম, সরি রে, তোকে দাঁড় করিয়ে রাখার জন্য। আচ্ছা চল এখন বাসায় যাই। এই বলে আমি নীলাকে নিয়ে আমার বাইকের পেছনে বসতে বললাম। তারপর নীলা বাইকের পেছনে বসতে আমি বাইক চালানো শুরু করলাম। কিছু দূর আসতে হঠাৎ নীলা বলে, এই কাব্য, বাইক থামাও, বাইক থামাও বলে জোরে জোরে চিৎকার শুরু করে। তাই আমি রাস্তার একপাশে বাইক থামাই। আমি বললাম, কি হয়েছে, বাইক থামাতে বললি কেন?
বাইক থেকে নেমে নীলা আমার হাত ধরে টানতে টানতে বলে, ওই যে ফুচকার দোকান, আমি ফুচকা খাবো। আমি ওকে না করা সত্ত্বেও আমার কথা শোনে না, জোর করে ফুচকাওয়ালাকে 2 প্লেট ফুচকা বানাতে বলে। এদিকে আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও ওর সাথে ফুচকা খেতে হচ্ছে। হঠাৎ নীলা নিজের হাতে আমাকে ফুচকা খাওয়াবে বলে জোরাজুরি করেছে। আমি খাবো না বলে অন্যদিকে মুখ ফেরাতেই চক্ষু চড়ক আছে। আমি দেখলাম ঈশা আমাদের দিকে রাগী মোট নিয়ে তাকিয়ে আছে, চোখের কোণে হালকা পানি চিকচিক করছে। আমার মনে হয় সে আমার সাথে এখানে নীলাকে আশা করেনি। তাই আমিও ওকে রাগানোর জন্য ওকে দেখিয়ে দেখিয়ে নীলার হাত থেকে ফুচকা খেয়ে নিলাম। আরও রাগানোর জন্য আমি নিজের হাতে একটা ফুচকা তুলে নীলার মুখের সামনে ধরলাম। নীলা খুশি মনে ফুচকাটা খেতে যাবে, অমনি আমি নিজের মুখে পুরে নিলাম। এরপর আমি আর চোখে ঈশার দিকে তাকিয়ে দেখি সে এবারে সহ করতে না পেরে চোখের পানি ঝরাচ্ছে। আমি এতক্ষণ না দেখার ভান করে বললাম, আরে ঈশা, আপনি এখানে ফুচকা খেতে এসেছেন নাকি? তা আপনি একা কেন? আপনার সাথে কেউ নেই? আসুন, আমাদের সাথে না হয় বসে একসাথে ফুচকা খাবেন। নীলা বলে, আরে তুমি ঈশা আপু না? হ্যাঁ হ্যাঁ, তুমিই তো ঈশা আপু। আরে আপু, কেমন আছেন আপনি? আর একা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, আমাদের সাথে বসে একসাথে ফুচকা খাবেন। আসুন প্লিজ। ঈশা বলে, ধন্যবাদ তোমাদের, কিন্তু আমার না এখন একটু জরুরি কাজ বাকি আছে, তাই আজ আর তোমার সাথে বসে ফুচকা খেতে পারলাম না। তবে হ্যাঁ, অন্য আরেকদিন তোমার সাথে বসে ফুচকা খাবো, তোমাকে কথা দিলাম। আচ্ছা, তার আগে তুমি আমাকে এটা বলো তো যে তুমি কাব্যর কি হও? তোমাকে তো আমি এর আগে কখনো ওর সাথে দেখিনি। নীলা বলে, আরে আপু, আপনি আমাকে চেনেন না? আমি হলাম। নীলাকে ওর কথা শেষ করার আগেই ওর মুখে একটা ফুচকা ঢুকিয়ে দিলাম। তারপর আমি ঈশাকে বললাম, আরে আপনি ওকে চিনবেন না। আমি আপনাকে সেদিন একজনের কথা বলেছিলাম না, এই হলো সে, যার কথা আমি আগামীকাল আপনাকে বলেছিলাম। ঈশা বলে, এর মানে কি কাব্য? আমি তোমার কথা কিছুই বুঝলাম না। এই মেয়েটা তোমার কে হয়, ভালো করে বলো আমাকে। ঈশার এমন রাগী মোড় দেখে উঠে দাঁড়ালাম। তারপর বললাম, আচ্ছা, আমরা এখন উঠি, আমাদের আবার বাসায় যেতে হবে। আপনার সাথে না হয় অন্য কোনো দিন কথা হবে, আসি কেমন? এই নীলা, চলো বাসায় যাই। এই বলে নীলার হাত ধরে ঈশার সামনে বাইকে উঠতে বললাম। নীলা আমার কথা মতো বাইকে উঠে বসলো। নীলা আমার বাইকে ওঠার পর আমি বললাম, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আর চোখে ঈশার দিকে তাকিয়ে দেখি সে আমাদের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে আছে। আমার কথা মতো নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি বাইক স্টার্ট করে ঈশার সামনে দিয়ে চলে আসলাম। আসার সময় বাইকের লুকিং গ্লাসে তাকিয়ে দেখলাম ঈশা তখনও এক নজরে আমাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আর নীরবে চোখের পানি ঝরাচ্ছে। ওর চোখের পানি দেখে হঠাৎ করে বুকের বাম পাশে কেন জানি ব্যথা অনুভব করলাম। ওর কান্না দেখে কেন জানি আমারও চোখের কোণে পানি চলে এলো। এরপর বাসায় চলে আসি। বাসায় এসে নীলাকে নামতে বলে ওকে জিজ্ঞেস করলাম, তুই ঈশাকে কিভাবে চিনিস? সে বলে, ঈশা আপুর ছবি তোমার ডায়েরির ভিতরে দেখেছিলাম, তোমাদের মাঝে যে একটা সম্পর্ক আছে সেটাও আমি জানি। আমি বললাম, বাসার ভিতরে যা। আমার কথা মতো নীলা বাসার ভেতরে ঢুকে গেল। ভেতরে প্রবেশ করতেই আম্মুর সাথে দেখা হওয়ার সাথে সাথে খালাম্মা বলে জড়িয়ে ধরে বলে, খালাম্মা তুমি কেমন আছো? আঙ্কেল কেমন আছে? তুমি তো আমাকে ভুলেই গেছো, একটিবার আমাকে ফোন দিয়ে খবর নিলে না তুমি? আম্মু বলে, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তারপর নীলার কান ধরে বলে, আর তুই কি বললি? আমরা তোকে ভুলে গেছি তাই না? নাকি তুই আমাদের সবাইকে ভুলে গেছিস? একটিবার তুইও তো আমাকে ফোন দিয়ে খবর নিলি না, আর এখন এসে উল্টো আমাকে দোষারোপ করছিস তাই না? নীলা বলে, উফ উফ খালাম্মা, কান ছাড়ো প্লিজ, আমার লাগছে তো। আচ্ছা, আমি মানছি আমারই দোষ, আমি তোমাদের খবর নিইনি, প্লিজ এখন তো আমার কান ছাড়ো প্লিজ। আম্মু নীলার কান ছেড়ে দেয়। তারপর তারা আরো কিছুক্ষণ কথা বলে নীলা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আমি বাইক পার্ক করে রুমে চলে গেলাম। তারপর ঈশার কথাগুলো ভাবতে লাগলাম। সে আজ হয়তো নীলাকে আমার সাথে রেখে অনেক কষ্ট পেয়েছে, আর তখন আমার এমন ব্যবহারও হয়তো মনে কষ্ট পেয়েছে, কিন্তু এতে আমার কিছু করার নেই। একসময় আমিও ওর জন্য অনেক কেঁদেছিলাম, কিন্তু সে তো আমার কষ্টটাকে বুঝেনি তখন। তাহলে আমি কেন এখন এত তাড়াতাড়ি ওকে ক্ষমা করে দেব? আমি ওকে বোঝাবো, কারো ভালোবাসা নিয়ে অবহেলা করলে তখন কেমন কষ্ট লাগে। তবে ওকে এমন কষ্ট পেতে দেখে আমিও যে ঠিক থাকতে পারছি না। ওকে কষ্ট পেতে দেখে আমিও যে মনে মনে অনেক কষ্ট পাচ্ছি। এমনভাবে কেটে যায় কিছুদিন। একদিন আমি আমার রুমে বসে কাজ করছিলাম, ঠিক তখনই হঠাৎ টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। আমি কাজ বাদ দিয়ে ফোনটা হাতে নিয়ে দেখি ঈশার আম্মু ফোন করেছে। আমি রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম আন্টি। আন্টি বলে, ওয়ালাইকুম সালাম। বাবা কাব্য, তুমি কোথায় আছো এখন? আমি বললাম, আন্টি আমি এখন বাসায় আছি। কিন্তু কেন, কি হয়েছে? আর আপনার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? আন্টি কান্না করতে করতে বলে, কাব্য বাবা, এত কথা বলার সময় নেই, তুমি কি এখন একটু হসপিটালে আসতে পারবে? আমি একটু অবাক হয়ে বললাম, হসপিটাল? হঠাৎ হসপিটালে যেতে বলছেন কেন আন্টি? সব কিছু ঠিক আছে তো? আপনি কাঁদছেন কেন? প্লিজ আন্টি, আমাকে সব কিছু খুলে বলুন। আন্টি বলে, না বাবা কাব্য, কিছুই ঠিক নেই। ঈশাকে আজকে আমরা হসপিটালে ভর্তি করিয়েছি। আমি বললাম, কি বলছেন আন্টি আপনি? হঠাৎ করে ঈশাকে কেন হসপিটালে ভর্তি করালেন? ঈশার কি হয়েছে? ও ঠিক আছে তো? ঈশা অসুস্থ, তেমন ভালো নেই। মেয়েটা আজ 2 সপ্তাহ মতো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। সারাক্ষণ শুধু নিজের রুমের দরজা বন্ধ করে কান্না করতো। আমি কিছু জিজ্ঞেস করলে আমাকেও কিছু বলে না।
শুধু আমাকে জড়িয়ে ধরে কান্না করতো আর বলতো, আম্মু আমাকে কি আর একটিবার ক্ষমা করা যায় না? আমি কি এতই ক্ষমার অযোগ্য? এসব বলেই শুধু আমাকে জড়িয়ে ধরে কাঁদতো। আমি ওর কথা কিছুই বুঝতাম না, শুধু সান্ত্বনা দিতাম। কিন্তু আজ হঠাৎ করে সকাল থেকে ঈশা ওর রুমের দরজা খুলছিল না। আমি ওকে অনেকবার ডেকেছি, কিন্তু ভেতর থেকে ওর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। তারপর বাইরে থেকে লোকজন এনে দরজা ভেঙে ভেতরে ঢুকি। ভেতরে প্রবেশ করে দেখি ঈশা বিছানায় পড়ে আছে, হাতে শিরা কাটা, মেঝেতে প্রচুর রক্ত জমাট বেঁধে আছে। তাই আর দেরি না করে হসপিটালে ভর্তি করাই ওকে। কিন্তু ডাক্তার ঈশাকে পরীক্ষা করে বলে ঈশার শরীরের অবস্থা খুব একটা ভালো না। ওর শরীরের থেকে নাকি অনেক রক্ত বেরিয়ে গেছে। তাই এখন ওরা শিওরভাবে আমাদেরকে কিছু বলতে পারছে না 6 ঘন্টা না হওয়ার আগ পর্যন্ত। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছিল, কিন্তু বারবার তোমার নাম নিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে। তাই তোমাকে ফোন দিয়েছি, তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। তোমার কাছে অনুরোধ, তুমি প্লিজ আসো। আমার মনে হয় তুমি ওর পাশে থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ও। প্লিজ বাবা, একটা মায়ের অনুরোধ, তুমি আসো। এদিকে আন্টির কথা শুনে মনে হচ্ছে কেউ যেন আমার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। আমার যেন তখন আর মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আমি নিজেকে কোনো রকম শান্ত রেখে আন্টিকে বললাম, আমি আসছি। এটা বলেই ফোন রেখে দিয়েছিলাম। আমি যেন চলার শক্তিও হারিয়ে ফেলেছি। বাসায় কাউকে কিছু না বলে সোজা হসপিটালের দিকে ছুটলাম। বারে বার শুধু ঈশার কথা মনে পড়ছে। ওর এমন অবস্থার জন্য হয়তো আমি নিজেই দায়ী। ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমিও নিজেকে শেষ করে দেব যদি ওর কিছু হয়। এইসব কথা ভাবতে ভাবতে আমি হসপিটালে চলে আসলাম। ঈশাকে কোন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে সেটা জেনে নিলাম। তারপর ওখানে ছুটে গেলাম। সেখানে গিয়ে দেখি আন্টি বাহিরে ডাক্তারের সাথে কথা বলছে। আমাকে দেখতে পেয়ে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে। তারপর কান্না করতে করতে বলে, বাবা কাব্য, তুমি এসেছো? আমার মেয়েটার অবস্থা ভালো না। আচ্ছা বাবা, আমার মেয়েটা বাঁচবে তো? সে ছাড়া এই দুনিয়ায় আমাদের আর কেউ নেই। আন্টির কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমিও আন্টিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। তারপর বললাম, না আন্টি, ঈশার কিচ্ছু হবে না। আমি ওর কিছুই হতে দেব না। ওর কিছু হয়ে গেলে আমিও যে আর বাঁচব না। তাই আমার জন্য হলেও ওকে আবার বাঁচতে হবে। দেখবেন ঈশা ঠিক হয়ে যাবে। কেননা আমি এসে গেছি ওর কাছে। সে এখন আমার কথা ফেলতে পারবে না। দেখবেন ওর কিছু হবে না। এই বলেই আমিও আন্টিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। তারপর আন্টিকে ছেড়ে দিয়ে কেবিনের গ্লাসে চোখ রাখলাম। মেয়েটার মুখটা দেখে খুব মায়া হতে লাগলো। কেননা মেয়েটার পুরো শরীরটাই না খেয়ে না ঘুমিয়ে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের নিচে কালি পড়ে গেছে, হাতে অনেক বড় ব্যান্ডেজ করা। ওর এসব দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারছিলাম না। বারবার শুধু আমার এটাই মনে হচ্ছিল যে ওর এমন অবস্থার জন্য আমি নিজেই দায়ী। ঠিক তখনই একজন ডাক্তার এসে বলে, শুনুন, আপনাদেরকে আর চিন্তা করতে হবে না। আল্লাহর রহমতে এবারের মতো আপনাদের মেয়ে বেঁচে গেছে। ওর আর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। আপনারা চাইলে তখন গিয়ে ওর সাথে দেখা করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, এমন কিছু আবার হলে আমরা আর হয়তো কিছুই করতে পারবো না। তাই বি কেয়ারফুল। এই বলে ডাক্তার চলে গেল। এদিকে ডাক্তারের কথা শুনে খুশিতে আমি, আঙ্কেল, আন্টি আবারও কান্না শুরু করে দিয়েছি। এবার এটা সুখের কান্না। কিছুক্ষণ পর ঈশা জ্ঞান ফিরে। এই কথা শুনে সবার আগে আঙ্কেল আন্টি গেল দেখা করতে। এরই মধ্যে আমার আব্বু আম্মু চলে এসেছে, সাথে নীলাও এসেছে। একে একে সবাই দেখা করলো, শুধু আমি ছাড়া। সবাই বেরিয়ে আসার পর আমি গেলাম। ঈশা আমাকে আসতে দেখে আমার প্রতি অভিমান করে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। আমি গিয়ে ওর মাথার কাছে দাঁড়াই। ওর পাশে বসতে আমার দিকে তাকিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? আমি বেঁচে আছি নাকি মরে গেছি তা দেখতে? তবে তুমি চিন্তা করো না, এবারের মতো বেঁচে গেলেও এর পরের বার আমার মুখ আর তোমায় দেখতে হবে না, আমি তোমায় কথা দিচ্ছি। ওর কথাগুলো ঠিক হজম করতে পারলাম না আমি। তাই ওর কথা শেষ হবার আগেই ওর গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। ওকে থাপ্পড় মারার সাথে সাথেই সে চোখের পানি ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, আর একবারও যদি তুমি মরার কথা বলো না, তাহলে আমি নিজেই তোমার আগে নিজেকে শেষ করে দেব। আমার আর এত কষ্ট সহ হচ্ছে না। কি করে পারলে তুমি এই কাজটা করতে? কি করে পারলে তুমি একাই এত বড় একটা সিদ্ধান্ত নিতে? আমার কথা কি তোমার একটিবারও মনে পড়েনি? একটিবারও কি তোমার এটা মনে হয়নি যে তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? আমি তোমাকে ছাড়া কিভাবে বেঁচে থাকবো? কি নিয়ে বাঁচতাম আমি, বলো? না, তোমার সেসব কিছুই মনে পড়েনি। আর তোমার মনে পড়বে কেন? আসলে তুমি তো আমাকে কখনো ভালোই বাসোনি। আমাকে যদি তুমি সত্যিই ভালোবাসতে, তাহলে তুমি কখনোই এই কাজটা করতে পারতে না। এই বলেই আমি ওর হাত ধরে কাঁদতে শুরু করলাম। এদিকে আমার কথা শুনে এসে কান্না শুরু করে দিল। তারপর আমাকে বলে, তো এমন করবো না তো কি করব? তুমি তো আমাকে আর ভালোই বাসতে পারবে না। আমাকে নাকি আর একটিবার ক্ষমাই করতে পারবে না। তার ওপর তুমি আবার আমার সামনে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াবে। তা দেখেও আমি কেন এমন কাজ করব না? আর তুমি এখানে কেন এসেছো? যাও, তোমার সেই নতুন প্রেমিকার কাছে যাও। আমার কাছে কেন এসেছো? যাকে আদর করে নিজের হাতে ফুসকা খাইয়ে দিয়ে বাইকে করে ঘুরে বেড়াচ্ছিলে, যাও তার কাছেই যাও। আমার কাছে কেন এসেছো? তুমি এখন যাও, তার কাছেই যাও। এই বলেই ঈশা আবারও কাঁদতে কাঁদতে আমার উপর অভিমান করে অন্যদিকে নিজের মুখ ফিরিয়ে নেয়। আমি বললাম, আরে দেখো, আমি তোমার সাথে যা করেছি একদম ঠিক করেছি। তুমি কি আমাকে সেদিন কম কষ্ট দিয়েছিলে? তোমার ব্যবহারে আমার সেদিন খারাপ লাগেনি?
আর জানো, তুমি তোমার বলা সেদিনকার কথাগুলোতে আমাকে কতখানি কষ্ট দিয়েছিলে। না, তুমি সেদিন আমার কষ্টটাকে বোঝোনি, তাই আমিও তোমার উপরে অভিমান করে তোমার সাথে এই কয়দিন খারাপ ব্যবহার করেছি। আর থাকলো নীলার কথা, তুমি জানো নীলা আমার কে হয়? আরে, নীলা আমার বড় খালার মেয়ে। তুমি যে সেদিন আমাকে আর নীলাকে একসাথে দেখেছিলে, সেদিন আমি নীলাকে স্টেশন থেকে আমাদের বাসায় আনতে গিয়েছিলাম। আর সেদিন আমি তোমাকে দেখার পর তোমাকে রাগানোর জন্যই ইচ্ছে করেই ওকে আমি নিজের হাতে তুলে ফুচকা খাইয়ে দিয়েছি, যাতে তুমি আমাকে ওর সাথে দেখে অনেক রেগে যাও। আর তুমি সেদিন অনেক রেগেও গিয়েছিলে। কিন্তু এখন সত্যিটা বলার পরেও যদি তুমি আমার সাথে অভিমান করে কথা না বলো, তাহলে আমার আর কিছুই করার নেই। আমি না হয় এখন নীলার কাছেই ফিরে যাই। মেয়েটা আবার আমাকে অনেক লাইক করে। কি বলো? ঈশা কোনো কথা বলল না। আমি বললাম, আচ্ছা তুমি থাকো তোমার অভিমান নিয়ে, আমি এখন নীলার কাছে গেলাম। এই বলে উঠতে যাব, ঠিক তখনই সে ঝড়ের গতিতে আমার দিকে ফিরে আমার শার্টের কলার চেপে ধরে বলে, কি বললি তুই? তোর সাহস আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে, তাই না? তোর সাহস থাকলে এখান থেকে এক পা সামনে বাড়িয়ে দেখা দেখি, তখন দেখবি তোর আমি কি অবস্থা করি। আর তুই যদি এখান থেকে এক পা সামনে বাড়াস না, তাহলে তোকে এখান থেকে সোজা হাসপাতালের ছাদে নিয়ে যাব, তারপর সেখান থেকে সোজা নিচে ফেলে দেব, বলে দিলাম। এতদিন তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, এবার আর তোকে ছাড়বো না। মগের মূলক পেয়েছিস তাই না? তোর দেয়া কষ্ট সহ করব আমি। আর কোথাকার কোন নীলা না টিনা এসে তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে, বললেই হলো তাই না? ওকে যদি তোর সাথে দেখি না, তাহলে দেখবি আমি ওর কি হাল করি। আমার মনের মানুষের সাথে ওর লুতুর পুতুর করার শখ বের করব। আমি যদি আবার তোকেও ওর ধারে কাছে দেখি, সেদিন তোর দুনিয়ার শেষ দিন করে ছাড়বো। এখন চুপচাপ আমাকে জড়িয়ে ধরে আমার পাশে শুয়ে থাকবি, তারপর এখান থেকে সোজা কাজের অফিসে গিয়ে আমাকে বিয়ে করবি। কেননা তোকে বা নীলাকে কারোর উপরেই এখন আমার ভরসা নেই, তাই তোকে আর ছাড়ছি না। আগে শুধু একবার বিয়েটা করে নেই, তারপর তোকে বোঝাবো আমি কি জিনিস। এখন চুপচাপ আমাকে জড়িয়ে ধর। এদিকে আমি ঈশার মুখে হঠাৎ তুই তুকারি শুনে অবাক হয়ে গেলাম। সাথে ওর এমন গুন্ডির মতো ব্যবহার দেখে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। মেয়েটা আগেও আমাকে অনেক শাস্তি দিত, আমি কোনো ভুল করলে শাস্তি তো দিতই, সাথে তুই তুকারি তো ফিরে আছেই। তাই আমি আর ভয়ে কিছু না বলে চুপচাপ ওর পাশে গিয়ে শুয়ে পড়ি। তারপর ওকে আমার বুকের মাঝে জড়িয়ে ধরলাম, সেও আমাকে জড়িয়ে ধরাতে দুজন কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে গেলাম। আমি বললাম, এই ঈশা। ঈশা বলে, বলো। আমি বললাম, বলছিলাম কি, আমার না এখন মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে, আমাকে কি একটু মিষ্টি খেতে দেবে? ঈশা বলে, বুঝলাম, কিন্তু হসপিটালে মিষ্টি কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে, এখানে তো আর মিষ্টি নেই, তুমি বরং আব্বুকে ডাকো। আমি আব্বুকে বলে বাজার থেকে মিষ্টি কিনে আনাচ্ছি। আমি বললাম, আরে এর মাঝে আবার আঙ্কেলকে ডাকার কি দরকার? তার শরীর এমনিতে ভালো নেই, তাই তাকে অযথা এখানে মিষ্টি থাকা সত্ত্বেও কেন বাইরের বাজারে মিষ্টি আনতে পাঠাবে বলো তো? তার চেয়ে বরং তুমি আমাকে তোমার মিষ্টিগুলো খেতে দিলে ভালো হয় না? ঈশা বলে, কিন্তু এখানে তো আমার কাছে সত্যিই কোনো মিষ্টি নেই, তাহলে তুমি খাবে কি? আমি বললাম, কেন, আছে তো তোমার ওই মিষ্টি ঠোঁট দুটো, ওগুলো থাকতে আবার বাজারে মিষ্টি কিনতে যেতে হবে কেন? আমার এই কথা শুনে ঈশা আমার দিকে রাগিত দৃষ্টি নিয়ে তাকায়, তারপর আমাকে বলে, তোমার তো সাহস কম না, তুমি এসব কিছুই আমার কাছে বিয়ের আগে পাবে না। আগে আমাকে বিয়ে করো, তারপর না হয় ভেবে দেখা যাবে। কিন্তু তার আগে একটি বারও যদি তুমি আমার কাছে উল্টাপাল্টা কিছু বলেছো, তো তোমার খবর আছে, বলে দিলাম। আমি বললাম, ওকে, আমি আর তোমার কাছে কিছুই চাইবো না। আমি বরং নীলার কাছে যাই, সে আমাকে না চাইতেই দেবে, কারণ সে আমাকে লাইক করে তো তাই। আচ্ছা তুমি না হয় শুয়ে থাকো, আমি বরং নীলার কাছ থেকে মিষ্টি খেয়ে আসছি। আমার কথা শেষ হলো না, তার আগে আমার ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দিয়েছে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি ঈশার চুলের মুঠি চেপে ধরি শক্ত করে, অনেক গভীরভাবে ওর ঠোঁটে নিজের ঠোঁট বিচরণ করতে থাকি। দুজনেই চোখ বন্ধ করে মিষ্টি খেতে থাকি। ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হয়ে যায় আমাদের মাঝে। কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম এটা যে হসপিটাল। সম্বিত ফিরে পেতে ছেড়ে দিলাম ওকে। তারপর ঈশা সুস্থ হবার পর আমাদের ধুমধামের সাথে বিয়ে হয়। এখন আমরা সুখে শান্তিতে সংসার করছি। কিছু কিছু ভালোবাসা এভাবেই পূর্ণতা পায়। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।